দুর্বল যে ওই সময়ের মায়েরা কিন্তু এরকমই ছিল। কেউ এসে মা ডাকে উনি খুব খুশি হতেন এই টাইপের। তো আমার যে বাবা উনি আমাদের এলাকায় আমার মার সম্পর্কে মানে পাড়া তো চাস্তো ভাই হয় সম্পর্কে, পাশাপাশি বাড়ি, একবারের পরে তার মানে আমার বাবার বাড়ি। তো হচ্ছে আমার যে দাদু মানে আমার দাদু ছিল, উনি অনেক ছোটবেলায় মারা গেছে। তো আমার বাবার মা ছিল না, আমার নানুকে মা ডাকতো, এসে মা ডাকতো। তো আমার নানু ছেলের মতো দেখতো, করতো, নানুর বাসায় থাকতো, খেতো সবকিছু, মানে আমি যেটা শুনেছি বড় হওয়ার পরে। তো এক সময় আমার মা হচ্ছে তার বোনেদের মধ্যে মেজো। তো আমার বড় আন্টির বিয়ে হয়ে গিয়েছিল, আর মামা তখন বিয়ে করেনি। তো আমার নানু সিদ্ধান্ত নিয়েছিল যে মানে আমার বাবা যে ওনার সাথে আমার মাকে বিয়ে দিয়ে দেবে। কিন্তু আমার মার তখন বয়স ছিল 12 বছর। আচ্ছা, খুব কম বয়সী ছিল, 7-এ পড়তো তখন। মানে তাকেও ফ্যামিলি থেকে আর কি ওই জোর করেই দেওয়ার মতো ছিল। যেহেতু আমার মার আমার বাবাকে পছন্দ ছিল না, যেহেতু তাদের সংসারটা আর কি ওরকম ভালো ছিল না, তো তাদের বিয়ের 1 বছরের মধ্যে আমি জন্মগ্রহণ করি। আমি ফার্স্ট বেবি হই। আপনার মার 12 বছর বয়সে বিয়ে হয়। 13 বছর বয়সে আমি হই। তো তাদের ওইভাবেই সংসার চলে। আমার বাবা ছিল ডিস্ট্রিক্ট ড্রাইভার, যে কোনো একটা কোম্পানিতে ডিস্ট্রিক্ট ড্রাইভার ছিল। উনি 1 মাস 2 মাস পর আসতো। আচ্ছা। তো আমার বাবা সবসময় খুব সন্দেহবাদী লোক ছিল, মাকে খুব সন্দেহ করতো যে মারও অল্প বয়স ছিল, বাড়িতে একা থাকতো। এই জিনিসগুলো কি আপনি মার কাছ থেকে শুনেছেন নাকি আপনি দেখেছেন? আমি নিজে দেখেছি, কি করতে নিজে ফেস করছি। দুই একটা গল্প বলতে পারবেন যে সন্দেহ করে কি হতো? একটা গল্প বলতে না বলে আসতো বাড়িতে, সে যে বাড়িতে আসছে হুট করে চলে আসতো দেখার জন্য। হুট করে চলে আসতো দেখার জন্য যে আমার মা কি করতেছে না করতেছে, বাড়িতে আছে কিনা। আর আমি জ্ঞান হওয়ার পর থেকে দেখি নাই কখনো যে আমার বাবা ভালো একটা বাজার করছে, মানে বড় একটা মাছ কিনছে বা ভালো একটা বাজার করা, এই ধরনের আমি কখনো দেখি নাই। যা করা সব আমার মা। বাবা শুধু ওই মাস শেষে টাকাটা দিয়েই তার দায়িত্ব শেষ, তোমরা কিভাবে চলবা না চলবা, খাবা কি করবা, পড়াশোনা, এগুলার আর কি কোনো ছিল না। তার সম্পূর্ণটা আর কি মার উপর ছিল। আর বাবার তো এই যে সন্দেহ জিনিসটা ছিল, বাসায় আসা পরে মানে এলাকায় পাড়া দেওয়ার পরে মানুষজন অনেক কথা বলতো, আশেপাশে অনেক মহিলারা ছিল, অনেক কথা বলতো। তো এইগুলো শুনে বাসায় আসার পরেই দেখতাম যে একদিন দুদিন পরে মারামারি হচ্ছে, দুজনে মারামারি, গায়ে হাত দেওয়া, দুজনের গায়ে হাত দেওয়া, ঝগড়া হওয়া, আমাদেরকে বাসা থেকে বের করে দিত। আমাদের বলতে কি তখন আপনার আরো ভাই বোন হয়েছে? না, আমাকে ওকে, দুজনকে বের করে দিত। দুজনকে বাসা থেকে বের করে দিত, একদম জিনিসপত্র সব দিয়ে বের করে দিত। কখনো এরকম হয়নি যে আপনাকে রেখে আপনার মাকে বের করে দিয়েছে? না, সে মানে বাচ্চার প্রতিও তার কোনো দায়িত্ব নাই, কোনোই নেই। আমরা নানু বাসা যেহেতু কাছে, নানু বাসায় চলে যেতাম, ওইখানেই থাকতাম। আবার সবাই বসে মীমাংসা করে আবার হচ্ছে যে পাঠাই দিত, থাকতাম। ওই রকমের 1 মাস 1.5 মাস 2 মাস পর আসতো। এরকম করতে করতেই হচ্ছে যে আমি বড় হয়েছি। বাবা এরকম, এর কোনো দায়িত্ব হয় না। তো যখন আমি ক্লাস 7-8 পড়ি, তখন হচ্ছে যে 1-2টা করে সম্বন্ধ আসতে থাকে আমার, সম্বন্ধ আসতে থাকে। তো মাও তো হচ্ছে যে মানে চিন্তা করে যে ফ্যামিলির অবস্থা এরকম, যদি ভালো কোনো ছেলে হয় তো বিয়ে দিয়ে দিবে, এরকম কথাবার্তা চলতে থাকে। তো আমি মানে আমার তখন 2012-তে আমি এসএসসি দিই। আমি যে মানে পড়াশোনা করতেছি, পরীক্ষা দিব, আমার বাবার এর কোনো ছিল না যে আমার মেয়ের পরীক্ষা বাকি। তো সংসারের অবস্থা এরকম, এটা চিন্তা করে আমি জেনারেল লাইনে পড়াশোনা করেছি। তো মা চিন্তা করতেছে এরকম হলে তো সংসারের এরকম অবস্থা, আমার মেয়ের তো পড়াশোনা হবে না। তো মা আমাকে কি করলো, মাদ্রাসা থেকে পরীক্ষা দেওয়া হলো। আচ্ছা, মাদ্রাসা থেকে পরীক্ষা দেওয়া হলো। তো ওই সেন্টারটা ছিল আমাদের থেকে মানে অনেকটা দূরে, 2-3 ঘন্টার রাস্তা, মানে অন্য কি বলে জেলায় এরকম ছিল। তো ওইখানে মা 1 মাসের মতো তো পরীক্ষা হয়, এসএসসি পরীক্ষা। ওইখানে বাসা ভাড়া নিয়ে আমরা ওইখানে থেকে পরীক্ষা দিই। তো যে বাড়িতে থেকে পরীক্ষা দিই, ওই বাড়ির এক আত্মীয়র জন্য মেয়ে খুঁজতে ছিল বিয়ে দেওয়ার জন্য। তো আমি আবার ছোটবেলা থেকে খুব শান্তশিষ্ট, চঞ্চল। যে বাড়ি থেকে পরীক্ষা দেন বলতে আপনি বাড়ির সন্ধানটা পেলেন কিভাবে? মানে ওই যে আমাদের সম্পর্কে কি হয় আপনার? না, কিছু হয় না। আচ্ছা, সেন্টার আশেপাশে বাড়ি খুঁজে অনেকে যে থাকার জন্য ভাড়া দেয়, এরকম থাকার জন্য নেই। তো ওনারা আর কি ওই যে খুঁজতেছিল। আর আমি তো এরকম মানে ওনাদের বাড়ি তো 3টা ছেলে ছিল, কিন্তু আমি মানে একটা মেয়ে, হয় না যে বাড়ির ভিতর ছেলে থাকলে হুটহাট অনেক, তো এই ধরনের কিছু দেখে নাই তো, বা আমি খুব ছোটবেলা থেকে খুব শান্তশিষ্ট আর কি, এই টাইপের। তো ওনাদের দেখে আর কি আমাকে খুব পছন্দ হয়। আর আমি আবার ছিলাম কি যে আমার মা তো কষ্ট করছে, বা আমি একটা কিছু করব, আমার মা বাবার সম্মান চলে যাবে, আমার মা বাবা যা বলবে তাই, মানে আমাকে যা দিত আমি। ততদিনে কি আপনার ভাই বোন হয়েছে? হ্যাঁ। আচ্ছা, আপনি যখন এসএসসি আমি যখন ক্লাস 8-এ পড়ি, মানে আমার 13 বছর পরে আমার একটা বোন হয়। আচ্ছা,
আচ্ছা আমি ছেড়ে গেছি। এটা হচ্ছে যে আমার বোনটা যখন হয় তখন আমার বাবা আর কি ছিল না যে মানে বোনটা আমার বাবার না, এটা নিয়ে আর কি বেশি ঝামেলা হয়েছিল তখন। বোনটা মানে আমার বোন যখন হয়েছিল তখন আমার বোনটা দেখতে আর কি একটু ডিফারেন্ট, মানে আমাদের চেয়ে একটু ফর্সা একটু। সো আপনার বোনের এই জন্মটা নিয়ে বাসায় প্রশ্ন তোলা হয়েছে? হ্যাঁ, প্রশ্ন তোলা হয়েছিল আমার মাকে। মানে আমার বাবা এক পর্যায়ে নাই বলে দিচ্ছে যে সন্তান আমার না। কি বলেন? আপনার বোন জানে বিষয়গুলো আজকে? হ্যাঁ, আমার বোন জানে। তারপরে কি হলো বাসাতে? মানে এটা নিয়ে মানে প্রধানত বেশি হচ্ছে এটা নিয়ে, আমার বোনকে নিয়ে। একটু ডিফারেন্ট দেখতে, একটু ফর্সা, আমার বাবা একটু কালো টাইপের, আর আমি আমার মার মতো। তো আমার বোন, আমার নানা আমার দুইটা খালা হচ্ছে ফর্সা, তো আমার বোন অনেকটা ফর্সা ওদের মতো হয়েছে। আমার বাবার এটা নিয়ে আর কি ছিল যে আমার বোনটা আমার বাবার না, এটা নিয়ে মার সাথে খুব ঝগড়া এই সেই। তারপরও আর কি মানে নিজের মনে মনে রাখতো আমার বাবা, ওইভাবে আর কি করে নাই, কিন্তু বলছে। ভাই বোন কতজন আপনারা? আমরা 2 বোন। এখন 2 বোনই? হ্যাঁ, 2 বোনই। আপনার বাবা বেঁচে আছেন? হ্যাঁ, আমার বাবা বেঁচে আছে। আচ্ছা, আমি পরে আসি এগুলা। তারপর তখন আমার বোন, আমি যখন এসএসসি পরীক্ষা তখন আমার বোনের বয়স 2.5 বছর। কিন্তু এর ভিতর কিন্তু আমার বাবা বাড়িতে আসা, যোগাযোগ, এমনকি মাসের যে খরচা এটা দেওয়া বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়েছে টোটাল। আমার মা হচ্ছে টেলারের কাজ জানতো, সেলাই কাজ করতো, আর বাবার বাড়িতে ছিলাম, মা ওইগুলো দিয়ে আর কি সংসার চালাতো টুকটাক। তো আমি এসএসসি দিলাম, ওইখানে দিলাম, দিয়ে তারপর চলে আসলাম। তো ওইখানে থাকতে মার সাথে আর কি ওই সম্বন্ধের কথা বলা হয়েছিল। তো মা বলছে যে আমরা বাড়িতে যাই, বাড়িতে আসেন দেখেন, তারপর বাকিটা করা যাবে। তো আমরা বাড়িতে আসার পরে ওদের বাড়ি থেকে আমাকে দেখতে আসে, যেটা আর কি রুলস, ওইভাবে দেখতে আসে, তাদের পছন্দ হয়। কিন্তু মানে ছেলে ছিল আমার চেয়ে 15 বছরের বড় বয়সে, 15 বছর বড় ছিল, আর আমার বয়স ছিল তখন 15 বছর। 2012-তে এসএসসি দিয়েছি, ফেব্রুয়ারিতে এসএসসি দিয়েছি। তো আমি আর কি না বলি নাই, মানে আমি চিন্তা করেছি মা যেটা বলবে, আমি মা মানি। ভালো লাগতো কোন ছেলেকে? ভালো লাগতো এরকম কোনো কিছু? ভালো লাগতো, কিন্তু যে পেতেই হবে বা চাওয়া জিনিস, এই জিনিসটা আমি বুঝতাম না বা ছিল না। আমি মা মানি দুর্বল, আমি ছোটবেলা থেকে মাকে দেখছি, তো মা মানি দুর্বল। বাবা কি জিনিস এইটা আমার মধ্যে এখনো ফিল হয় না, যে বাবা কি জিনিস এটা আমি বুঝি না। তো ফেব্রুয়ারিতে এসএসসি দিলাম, মে মাসের 6 তারিখে আমার বিয়ে হলো। মে মাসের 6 তারিখ? মে মাসের 6 তারিখে, 12 সালের 6 তারিখে আমার বিয়ে হলো। ঠিক আছে, আমি মেনে নিছি, মানে যেহেতু আমার বড়, তারপর আমি ফ্যামিলি দিক তাকাইয়া আমার এরকম অবস্থা, মা কতদিন দেখবে এগুলা ভেবে হচ্ছে মেনে নিছি। আমি শ্বশুর বাড়িতে যাইনি কখনো, আমাদের বাড়িতে ছিলাম। মা বলেছে যে মেয়ে, মানে আমি তো বড় মেয়ে, এখানে থাকুক কিছুদিন। আমার ইচ্ছা ছিল যে আমি ইন্টারটা কমপ্লিট করব, পড়াশোনা করব, এখানেই থাকবো, তারপর হচ্ছে যদি উঠায় দেয় তাহলে পরে দিবে। আচ্ছা, তো এরকম আর কি আমাদের বাড়িতে ছিল 12 দিন আমার হাজবেন্ড। তারপর উনি আর কি ঢাকায় চাকরি করতো, তো ঢাকায় চলে আসছে। তো একদিন কি করছে, মানে উনি তো নতুন জামাই, প্রায় 2 মাসের মধ্যের কথা, বাড়িতে আসবে, শ্বশুর বাড়িতে আসবে, অবশ্যই জানাই আসবে যে আমি আসতেছি। মানে একদিন রাত্রে কি করলো, মানে না জানাই আসছে, কিন্তু আগের কথা বলছি, গাড়ির শব্দ ফোনে বোঝা যাচ্ছে, আমরা বুঝতে পারছি যে হাজবেন্ড, আমার হাজবেন্ড। তো উনি একদিন না বলে রাত্রে চলে আসছে। এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে যে উনি কেন না বলে আসবে। আসতে পারে হাজবেন্ড, সারপ্রাইজ দেওয়ার জন্য হতে পারে। নো, এটা আর কি পরে জানা গেছে। এটা হচ্ছে যে ওনার যে দুলাভাই ছিল, উনি আর কি এই জিনিসটা বলতেছে যে তুমি না বলে যাবা, ঢুকায় যাবা, দেখবা যে কি করে না করে, এই জিনিসগুলা। তো এটা আর কি আমিও মেনে নিতে পারি না, আমার ফ্যামিলিও আর কি, যে নতুন জামাই সে আসবে, একটা বাসায় প্রিপারেশনের তো ব্যাপার থাকে, নতুন জামাইয়ের জন্য না বলে কেন আসবে। আচ্ছা, এই জিনিসটা যখন আমাকে হার্ট করলো, তো মানে আমারও তো বয়স কম ছিল, আমার কেন জানি মনে হলো যে না, এর সাথে আর কি আমার যায় না, অ্যাডজাস্টমেন্ট হবে না। আর একটু রাগি টাইপের ছিল, মানে চেহারাটাই দেখতে রাগি টাইপের। আমি বলি যে আমার বড় খালু দেখতে মানে কিছুটা ওনার ক্যাটাগরি, যে আমার বড় খালু অনেক রাগি, দেখছে আন্টিকে অনেক মারধর করে। তা আমার মনের মধ্যে না ওই একটা ভয় ঢুকে গেল যে এও তো এই ক্যাটাগরি, যদি আমাকে মার দেয় বা মারধর করে, আমাকে আর পড়াশোনা না করে। তো ওরা একবার বললো কি যে, তখন আমাকে উঠাই দেয় নাই, বললো যে আমাকে ঢাকায় নিয়ে আসবে। তো মা বলতেছে মেয়ে এখনো উঠাই দেই নাই, এখন ঢাকা নিয়ে যাবে, কিছুদিন যাক। গ্রামে তো বলে যে ভাদ্র মাসে নাকি নতুন বিয়ে হলে মেয়ে দেয় না, তো ভাদ্র মাসটা যাক তারপর। তো যেহেতু একটা সমস্যা হয়েছে,
তারপর মানে আশেপাশে সবাই তো এগুলো নিয়ে কথা বলে ই করে, তো আমি শুনতাম কিছু বাসার মধ্যে মার কাছে অনেক লোক আসতো, তো তারা বলতেছে যে এখন যদি মেয়ে দিয়ে দাও, মেয়ের বয়স কম, যে দেখা গেল নেওয়ার পরে একটা বাচ্চা টাচ্চা হবে, তারপর তো মেয়ের জীবনে শেষ। আমার মাথার ভিতর এইটা ঢুকলো যে আমি যাওয়ার পর যদি আমার বেবি হয়ে যায়, আমি এখানে আর যাবো না, আমি এখানে যাবো না, মানে আমি যাবই না, আমাকে যে যতই বোঝানো হোক না কেন আমি আর যাবো না। তো তাদের ফ্যামিলি থেকে একবার আসলো, আমার হাজবেন্ড আসলো, তার মা আসলো, তার ভাই আসলো, ভাবি আসলো, মানে আমার ননদ আসলো, সবাই আসলো, কথা টথা বললো টললো। মানে আমার তো চিন্তা হচ্ছে যে আমি যাবই না। তো এর ভিতর আমার হাজবেন্ডের ভাবি হচ্ছে যে বলতেছে যে এই মেয়ে যখন যাবে না, এই মেয়েকে থাক নেওয়ার দরকার নেই, এর যে নাকের টান্টি দিছো সব খুলে নিয়ে আসো। এইটা কতদিন পরে ঘটনাটা? এইটা 3 থেকে 4 মাসের মধ্যে। ততদিনে কি আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার কথোপকথন হতো? লাইক যেহেতু অনেক সিনিয়র ছিল, একটা প্রেমের সম্পর্ক ডেভেলপ করা। আমি আসলে যে হাজবেন্ড কি জিনিস, সংসার কি জিনিস তখন বুঝতাম। বাট ও যে আপনাকে পছন্দ করে, ও যে আপনাকে লাইক করে, এগুলো বোঝাতো কোনোভাবে? করে কিনা জানি না, সে হাজবেন্ড আসতো, থাকতো, সময় হতো, চলে যেত। হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক যেটা হয় সেই জিনিসটা খুব নরমাল ছিল আপনাদের মধ্যে? হ্যাঁ, নরমাল। ওকে, নাকি এমন ছিল যেহেতু যে বিষয়গুলো আপনি অনেক বেশি আন্ডার এজ ছিলেন, সুতরাং আপনাদের মধ্যে কোনো মেন্টাল আন্ডারস্ট্যান্ডিং ছিল না, বুঝতেন না বিষয়গুলো, ও অনেক জোর জবরদস্তি করতো? হ্যাঁ, এটা তো ছিলই। ওকে, এটা ছিল। আমরা আসলে কিছু বিষয় এখানে খুব যতটুকু পরিমাণে আলোচনা করা যায় ততটুকুই আলোচনা করব, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা সম্পর্কের ক্ষেত্রে। এই জিনিসগুলো যে কতটা গুরুত্বপূর্ণ, মানে একজন মানুষ আসলো রাতের বেলা লুকিয়ে লুকিয়ে তাতেই সম্পর্ক খারাপ হয়ে যায়, বিষয়টা এরকম না। হয়তো একটা উপসর্গ লাগে খারাপ সম্পর্ক ব্রাস্ট আউট হওয়ার জন্য, কিন্তু তার পিছনে অনেকগুলো কারণ থাকে। ঠিক আছে, চলেন। হ্যাঁ, তারপর বললো যে খুলে নিয়ে যেতে। হ্যাঁ, খুলে নিয়ে যেতে। তো এদিকে তো আমার বাবা বাজারে গিয়ে বাজার টাজার করে নিয়ে আসছে, মা রান্না করতেছে, যেহেতু বাড়িতে মেহমান আসছে। তো ওনারা আর কি আমাদের কোনো কথাই শুনলো না। মা বাবা বলতেছে যে আচ্ছা যাই হোক, যা মানে সম্পর্ক থাকবে কি না থাকবে সেটা তো পরের ব্যাপার, আপনারা আসছেন, অন্তত খাওয়া দাওয়াটা করে যান দুপুরবেলা। তো ওনারা খাওয়া দাওয়া করলো না, বড় যে আমাদেরকে আরো বকাবকি করতে করতে মানে অন্য বাড়ির উপরে দিয়ে যেতে হয়, তো অন্য বাড়ির উপরে দিয়ে যাচ্ছে, বলতেছে যে কেমন বাড়িতে বিয়ে করাইছি, দুপুরবেলা চলে যাচ্ছে, এরা খাইতেও বললো না। আচ্ছা, এদিকে তো আমার বাবা বাজার করে নিয়ে আসছে, মা রান্না করতেছে। তো মানে এই ছোট ছোট জিনিস আমাকে আবার খুব হার্ট করে। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা এফএম এর আরো একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনারা জীবন গল্পগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/ilovedhakafm, ILOVE love DHAKAFM। চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর মানে আমার তো মনে কখনো তাকে ধরেই নেই যে কোনো একটা জিনিসে মায়ায় আটকে যাবো, এই জিনিসটা ছিলই না। তো এরকম আরো 2 মাস কেটে গেল, 1-1.5 মাস কেটে গেল। তারাও কোনো হচ্ছে যে ডিসিশন দিচ্ছে না যে সম্পর্ক রাখবে কি রাখবে না। শুধু তারা এটাই বললো যে আপনারা যদি সম্পর্ক না রাখেন তাহলে আপনারা মানে ডিসমিস করে দেন, আমাদের ছেলেকে আবার বিয়ে করবো। 2-3 মাসের মধ্যে এরকম ঘটনা? হ্যাঁ, আমাদের ছেলেকে আবার বিয়ে করবো। কিন্তু আমরা বলে করতো ছেলেটা, উনি বাইং হাউসে জব করতো, মোটামুটি ভালো স্যালারি পেত, ভালো ছেলে পেত। আমি তো তখন এত কিছু বুঝতাম না যে কোনটাকে কি বলে। মা বাবার ভালোটাকে ভালো মনে করেছি। ওকে, তারপর ওনরা আমাদেরকে প্রেশার দিত, যদি না থাকার হয় সম্পর্ক তাহলে তোমরা মানে ডিভোর্স দিয়ে দাও বা তোমরা করে দাও, আমাদের ছেলেকে আবার বিয়ে করাবো, এই টাইপের। তো এদিকে আবার মা বাবার সম্পর্ক তখন খুব খারাপ। বাবা তো একদম মানে ওই যে বাড়িতে আসা টাসাই একদম বন্ধ করে দিছে, সবকিছু একদম টোটাল বন্ধ। বাবা ওই যে ডিস্ট্রিক্ট ড্রাইভার ছিল, তো কারোর সঙ্গে সম্পর্ক আছে বন্ধুর বাসায় বা এরকম না। হ্যাঁ, আমার বাবা তার মধ্যে হচ্ছে যে নরসিংদীতে একবার বিয়ে করছে। কিন্তু আপনারা জানতেন না? তো ওখানে গিয়ে থাকতো? হ্যাঁ, ওখানে গিয়ে থাকতো। ওকে, তো আমি মানে এটা হচ্ছে যে বিয়ের 6 মাসের মাথায় আমি ডিভোর্স দিয়ে দিই ছেলেকে।
যেহেতু আমি সম্পর্ক মানে ওদের কথা হচ্ছে, যেহেতু তুমি সংসার করবা না, সম্পর্ক রাখবে না, তাহলে তোমরাই দিয়ে দাও। তো আমি আমার মা সম্মতি নিয়ে, মা ছিল, বাবা তো কোনো জিনিসই ছিল না বা থাকে নাই, থেকে আমি হচ্ছে যে ছেলের দুলাভাই ছিল, ডিভোর্স দিয়ে দিই। ওরা হচ্ছে যে মানে বিয়েতে যা দিছে একদম, একটা মুসলিম বিয়েতে আর কি যা যা দেয় আর কি, একদম পায়ের জুতাটা পর্যন্ত ওরা খুলে নিয়ে চলে গেছে আমার সবকিছু। মানে আমার ছোট বোনকে যে ড্রেসটা দিছে ওইটাও নিয়ে গেছে, কোনো কিছুই আর কি রাখে নাই, আমরাও সব দিয়ে দিয়েছি এরকম। তো মানে আমি যখন ডিভোর্সটা দেই, এর মধ্যে তো আমার বাবার সাথে কোনো যোগাযোগ নাই, কিন্তু আমরা বাবার বাড়িতে আছি। 2 মাসের মাথায় আমার মার ডিভোর্স লেটার আসে বাবার কাছ থেকে। বাবার কাছে আপনি ডিভোর্স দেওয়ার 2 মাসের মাথায় আমার মায়ের ডিভোর্স লেটার আসে। তো এটা আসে আর কি অন্য নামে, মানে আমার নানা আমার মায়ের তখনকার বিয়ের সময় তো মেয়েদেরকে উপস্থিত রাখতো না মনে হয় তেমন একটা, আমি জানি না কি লেখা হইতো না লেখা হইতো। তো ওইখানে অন্য নাম দেওয়া ছিল, আমার নানা একটা নাম দিয়েছিল, আমার যেটা নাম ওইটা না অন্য একটা। তো ওই নামে একটা চিঠি আসছে, ডাকপেন চিঠি নিয়ে আসছে। মা তো বুঝতে পারে, মা হচ্ছে যে রিসিভ করছে, ডাকপেনের কাছ থেকে রিসিভ করছে। এটা রিসিভ করার পরে তো হচ্ছে যে দেখতেছে যে এটা ডিভোর্স লেটার। তো তারপর মা এটা আর কি কোন কাজে অফিস থেকে করা হয়েছে, কে কে ছিল, এগুলো আর কি খোঁজ খবর নিছে। নেওয়ার পর হচ্ছে আমার বাবা আমাদের যে কমিশনার ছিল ওই এলাকার কমিশনারের কাছে এটা নিয়ে বিচার দিয়েছে। আপনার বাবা? আমার বাবা। কি হিসেবে বিচার দিয়েছে? ডিভোর্স তো উনি দিল? হ্যাঁ, ডিভোর্স উনি দিয়েছে। এখনো যে আমার মা ওই বাসায় আছে। ও আচ্ছা আচ্ছা, এটার জন্য। আর আমার বাবা মানে ওই বিচারের, তারপর তো মীমাংসা মানে ওই যে সালিশে বসা হয়েছে, কথা বলা হয়েছে, কিন্তু তখনও আমার বোনের বয়স 3 বছর এরকম। একটা বারো আমার বাবা বললো না যে তুমি চলে যাও, আমার সন্তান 2টাকে রেখে যাও, বা এদের ভবিষ্যৎ কি হবে, এটা সে কখনোই বলে না, এখনো না। তো মীমাংসা হলে আমার মার কাবিন ছিল 50,000। তো মানে আমাদের মধ্যে তো আছে 3 মাসের খাবার পড়া, আর মানে আমার ছোট বোন ছোট, এই হিসাবে আমার মাকে 1 লাখ টাকা দিয়ে মানে এটা হচ্ছে যে মীমাংসা করা হয়েছে। আমার তারপর আমার মাকে মানে ঘরের জিনিসপত্র যা ছিল, তারপর আমরা 2 বোন আমাদেরকে নিয়ে মাকে ঘর থেকে বের করেছে। আপনার বাবা? আমার বাবার সাথে লোকজন ছিল। তখন কি আপনারা জানতেন যে উনি আরেকটা বিয়ে করেছে? হ্যাঁ, এর মধ্যে জানতাম, কিন্তু মা ওই বিষয় নিয়ে কোনো কিছু বললে মাকে খুব মার দিত, খুব মারতো। তারপর কি হলো? তারপর তো আমি আমার মাকে নিয়ে, এখন তো আমিও ডিভোর্স, আমার মাও ডিভোর্স। আমার মা আর আমার ছোট বোনকে নিয়ে আমি আমাদের এলাকায় একটা বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করলাম। তো মাকে যে টাকা দেওয়া হয়েছিল ওই টাকা দিয়ে আর কি সংসারটা চলতেছিল। তো এইভাবে কতদিন চলত। তো এইটা চিন্তা করে তখন আমি মানে এলাকার তথ্য কেন্দ্র বলে কিছু, মানে আমি কম্পিউটারের কাজ জানতাম, তো রেজাল্ট বের করা বা কিছু, হ্যাঁ, এইগুলার একটা 2500 টাকার একটা চাকরি নিলাম। আচ্ছা, 2013 সালে 2500 টাকা চাকরি নিলাম, 17 মাস করলাম। মানে মাকে 2000 টাকা দিতাম আর 500 টাকা নিজের খরচা রাখতাম। কিন্তু কখনো কমেন্টস করি নাই যে মানে আমি এইটা খাবো বা ওইটা খাবো। আমি এমনও দেখেছি যে ঘরে বাজার নাই, আমার মা অন্যের বাগান থেকে তরকারি চুরি করে নিয়ে আসছে, নিয়ে এসে রান্না করছে। আমার বাবা যখন টাকা দেয় নাই সংসারে, আমার মা কচু টোকায় নিয়ে এসে রান্না করছে, খুব মজা লাগছে। এখন বুঝতেছি যে আসলে ওইটা কি ছিল বা কেন, ওইগুলো খুব মজা লাগছে। আমি এত চাপা স্বভাব, আমি কখনো বলি না যে মা আমার এই জিনিসটা খাইতে ইচ্ছা করে বা আমার এই ভালো একটা জামা লাগবে, বুঝে যায় আসলে সিচুয়েশনালি। হ্যাঁ, এটা আমি কখনো বলি না। আবার আমার এমন দিন গেছে যে আমি কি বলে যে একটা 3 পিসের কাপড় দিয়ে 3টা জামা বানাইছি আর একটা সেলোয়ার বানিয়ে 3টা পরছি আর কি। এমন দিন গেছে যে আমার শুধু একটাই ড্রেস ছিল, এইটা দিয়ে আমি সব জায়গায় কভার করছি এরকম। তো অনেক ইন্টারভিউ দিতাম, তখন তো আমার রেজাল্ট বের হয়ে গেছে, এসএসসি রেজাল্ট বের হয়ে গেছে, এ গ্রেড ছিল। তো এখন মানে চাকরিতে তো লোক লাগে, লোক ছাড়া তো আসলে হয় না। তো হলো না, তো এখন কি করব, মানে মাকে বোনকে সবাইকে নিয়ে ঢাকায় চলে আসলাম আশুলিয়াতে। কি প্ল্যান করে আসলেন? আমি গার্মেন্টস করবো। মানে আপনি তখন কি পড়াশোনা ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, পড়াশোনা আমি ছেড়ে দিয়েছি। আমার বোন তখন কি করে? আমার বোন তো তখন 3.5 বছর বয়স। এত ছোট? হ্যাঁ, আমার মা মানে আমার মায়ের আমি 13 বছরের ছোট, আমার বোন আবার আমার 13 বছরের ছোট। ওকে, সো আপনার বাবার সঙ্গে আপনার মায়ের যখন ডিভোর্স হয় তখন আপনার বোনের বয়স কত? তখন ওর বয়স 3 বছর। 3 বছর, ওকে। তো আপনি ঢাকায় আসলেন, তারপর? মাকে নিয়ে বোনকে নিয়ে আমি আশুলিয়াতে আসলাম, ঢাকায় আসলাম। আসার পরে আমার তো বোন ছোট, মা কিছু করতে পারবে না। আমি গার্মেন্টসে ঢুকলাম। ঢোকার পরে 2-3 মাস করলাম। তো আমার মা ঢাকায় অ্যাডজাস্ট করতে পারলো না, মানে নানাবিধ টেনশন, আমি বড় মেয়ে, কিভাবে কি চলবে। দেখতে শুনতে ভালো, হ্যাঁ, সো এগুলো তো একটা বড় প্রবলেম গার্মেন্টসের ক্ষেত্রে। আমার মাও অনেক ইয়ং এখনো,
ওকে, খুব স্বাভাবিক, কারণ আপনি 12 বছর 13 বছর বয়সে আপনার জন্ম হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তো মা খুব ডিপ্রেশনে চলে গেল, এখন তো বুঝতেছি যে আসলে একটা ডিপ্রেশনে চলে গেল, অসুস্থ হয়ে গেল। তো আমার নানু এসে আমার মাকে নিয়ে গেল। তা আমাকে বললো যে তুমিও চলো, এখানে থাকা দরকার নেই। কিন্তু আমি ভাবলাম যে আমি চলে যাব, তাহলে আমার মা চলবে কিভাবে। মা চলে আসলো, আমি ঢাকায় রইলাম, 2 মাসের মতো করলাম। ঈদের ছুটিতে বাড়িতে আসলাম, মার কাছে আসলাম। আসার পরে ছুটি কাটাই আবার ঢাকায় গেলাম, জয়েন করলাম। কিন্তু তখন আর যে অফিস করতে পারলাম না, আমার জন্ডিস হয়ে গেল। তো গার্মেন্টস থেকে ছুটি দিল, তারপর আমি আর গেলাম না, মানে মাই আর কি আমাকে যেতে দেয়নি। পরে মা ঢাকায় যেয়ে আমাকে নিয়ে আসলো যে তোমার আর চাকরি করতে হবে না, তুমি চলে আসো। এটা 2013 সালের কথা, 13 সালের শেষের দিকে, 13 সালের কথা। তারপর আমরা মানে আম্মা আমাকে যে নিয়ে আসে, আমরা আবার চলে আসি বাড়িতে। তো তখনও আর কি আমি কিছু করি না, ওই যে কয় মাস চাকরি করেছি ওই কিছু টাকা ছিল, ওইগুলা দিয়ে তারপর এদিকে মা হচ্ছে ওই মা যে টাকাগুলো পেয়েছে এগুলো বিভিন্ন ব্যবসা খাটে, ওইগুলা দিয়ে আর কি মা চলতেছে। আর টুকটাক টেলারের কাজ করে, এরকম করতে করতে আপনার 14 সালেরও 4-5 মাস চলে যায়। তো একদিন বিকেলে আমি আমার ছোট বোনকে নিয়ে আমাদের আর কি শহরে একটু ঘুরতে বেরোইছি। তো তখন একটা ছেলের সাথে পরিচয় বলবো না, মানে ছেলেটা দাঁড়িয়ে ছিল, আমার বোন ছোট ছিল তো, ওর সাথে কথা বলতেছিল। তো এক সময় আর কি আমার সাথে কথা বললো, কিন্তু আমার মধ্যে না ওই প্রেম ভালোবাসা বা কারোর সাথে সম্পর্ক করব এই জিনিসটা আর ছিল না। আমার বাঁচতে হবে, আমার ফ্যামিলিকে, মা বোনকে সেভ করতে হবে। আর এদিকে তো গ্রামের মানুষ অনেক খারাপ, মানে নানান কথা বলে, যেহেতু মাও ডিভোর্স, মেয়ে ডিভোর্সি, 2 জন ইয়ং বয়সী, অনেক কথা বলে। তো তার মধ্যে না খুব মনে হতো যে মার উপরে এত প্রেশার যায়, এত কথা শুনতে হয়। ভালো মন্দ খুঁজতাম না, ভাবতাম যে যদি কেউ মানে আমি যদি চলে যাইতে পারতাম কারোর সাথে, তাহলে আমার মার উপরে থেকে বোঝা কমতো, যে সে রিক্সাল হোক আর ভ্যানালা হোক। আমি মানে নানু মামাদেরকে সাথে সাথে বলতাম যে সম্বন্ধ দেখো, মানে আমার মার উপরে থেকে চাপ কমুক, মানুষের কথা থেকে বাঁচুক, এই জিনিসটা আর কি। তো ওই ছেলেটার সাথে যখন দেখা হয়, তখন ছিল আপনার অক্টোবরের 2 তারিখ ছিল, ওই 14 সাল। 2 তারিখ বিকালে দেখা হয়। তো উনি অনেক রিকোয়েস্ট করার পরে আমি আমার ফোন নাম্বারটা দিই। তো তখন আমার ফোন ছিল না, ফোন নষ্ট ছিল। তো আমি 6 দিনের মাথায় একটা ফোন কিনি। ফোন কেনার পরে যখন আমি আমার সিমটা ওপেন করি, তো দেখলাম যে তখন ওই ছেলেটা আমাকে মানে ফার্স্ট একটা মেসেজ দিছে। ওইটা আমাকে খুব খুব ভালো লাগছে, ওই মেসেজটা, যে আমি তোমাকে 200 বার কল দিয়েছি, তোমাকে পাইনি। এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে, ঠিক আছে। কিন্তু ওই যে রিলেশন এই ধরনের কোনো চিন্তা ছিল না। তো ওনার সাথে আমি একদিন কথা বললাম, বলার পর উনি আমাকে বললো কি যে উনি মানে চাকরি করতো, তো বললো যে তোমাকে আমি কিছু কথা বলবো, কিছু কথা আছে, আমি তোমাকে কিছু কথা বলবো রাত্রে। আচ্ছা ঠিক আছে। তো ওই দিনকার উনি আমাকে কিছু বলো না, পরে একদিন আর কি ওই ছেলেটা ওর ফ্যামিলি সম্পর্কে বললো, যে বাবার সাথে ভালো সম্পর্ক না, ওরও হচ্ছে বাড়িতে সৎমা, মা বাবা ডিভোর্সি, ওর বাড়িতে সৎমা, ছোটবেলা থেকে ওইভাবে স্বাচ্ছন্দ্য পায় নাই। এখন হচ্ছে যে মানে ওর দুর্বলতা গুলো ও আমাকে শেয়ার করলো। ওর কথা শুনে আমার দুঃখ আমি ভুলে গেলাম। মানে আমার মনে হলো যে এ তো আমার চেয়েও খুব অসহায়, মানে খুব খারাপ এটা। তা আমি ভাবলাম যে আচ্ছা, আমি কোনো সম্পর্কে যাব না, যদি আমি বিয়ের কথা বলবো যে আমার ফ্যামিলি এরকম, আমার মা বাবা ডিভোর্সি, আমি ডিভোর্সি, যদি এটা শুনে সে রাজি হয়, তাহলে আমি বিয়ে করবো। যে আমি এখনো পর্যন্ত মানে তখন ভাবতাম যে আমার জন্য যদি একটা লোক ভালো থাকতে পারে, তাহলে তো কোনো সমস্যা নেই, না হয় একটু স্যাক্রিফাই করতে হবে, এই তো আর কি। তো এটা ওনাকে যখন বললাম, একদিন দেখা করেছি, দেখা করার পরে ওনাকে আমি যখন বললাম যে আচ্ছা, আমার পক্ষে তো রিলেশন করা সম্ভব না, আমি আমার ফ্যামিলি এরকম, আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে আমি বিয়ে করতে পারবো। উনি বললো কি যে আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই, আমি বিয়ে করবো। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আপনার বাড়ির কারোর সাথে আমাকে কথা বলে দেন। তো ওর একটা বড় বোন আছে, দুলাভাই আছে, তো ওনাদের সাথে আমাকে কথা বলে দিল। তা আমার কিন্তু তখন ওই জিনিসগুলো সেন্সে নাই যে অন্য দেশের একটা লোক মানে কেমন না কেমন, মানে ফ্যামিলি কেমন বা এই লোকটা কেমন, এই জিনিসটা আর কি ফিল হয় না। ফিল হয়েছে শুধু যে মার ঘাট থেকে বোঝা নামাতে হবে। তো ওর বোন দুলাভাইয়ের সাথে কথা বললাম, ওনারা খুব নর্মাল ভাবে আমার সাথে কথা বললো। আচ্ছা, হ্যাঁ করতে পারো, সমস্যা নাই, আমরা আছি, বিয়ে করতে পারো। আচ্ছা ঠিক আছে। তো এইদিকে তো টেনশন, আমি মাকে বলতেছি মা কি করবো, বিয়ে করবো কিনা। মা বলতেছে তোমার জীবন, তুমি যেটা ভালো মনে করো ওইটাই করো। আচ্ছা ঠিক আছে, একবার তো এরকম হয়েছে, আরেকবার দেখি জীবনে কি আছে, দেখি আরেকবার। তো হচ্ছে আমি আমার নানুকে নিয়ে আর ওর সাথে বিয়ের সময় কেউ আসে না, কোর্টে গেলাম, আমাদের পরিচিত কেউ ছিল, ওনার কাছে গেলাম, মা কথা বলে গেলাম।
তো তখন না আমার মনে কোর্টে গিয়ে বিয়ে করে ফেললেন, ওর ফ্যামিলিতে কেউ ছিল না? না, ওর ফ্যামিলি কেউ ছিল না, তারা তো সব ঝিনাইদা, আর ও তো আমাদের ওইখানে চাকরি করতো, ওই ছেলেটা আমাদের দেশে চাকরি করতো। তখন আমার মানে মাথায় আসলো যে এরকম তো অনেক জায়গায় দেখি বা শুনি যে বাড়িতে বউ থাকে, বাচ্চা থাকে। তো আমি ভাবলাম যে আচ্ছা, আমি কথা বললাম যে বিয়ে তো করলেই করা যায়, সমস্যা নাই। কাজী অফিসে বা উকিলের রুমে ঢোকার আগে আমার নানুর সাথে ছিল যে আমার নানুর শরীর ছুঁয়ে বলো যে তোমার যদি বাড়িতে বউ থাকে বা বিয়ে থাকে বা বাচ্চা থাকে তাহলে কোনো সমস্যা, আমি এখান থেকে চলে যাবো আমার নানুকে নিয়ে, আমি বিয়ে করবো না, কারণ আমি তো মেয়ে হয়ে যাবো না অন্য একটা মেয়ের সংসার ভাঙতে। আর এটা বিশ্বাস ছিল যে একটা মুরব্বী শরীর ছুঁয়ে তো কেউ মিথ্যা কথা বলবে না, এই মানে এটা আমি ভাবতাম। তো ওই ছেলেটা কি করলো, আমার নানুর মানে হাত ধরে বললো যে না, আমার এরকম কোনো কিছু নাই, শুধু ফ্যামিলি নিয়ে একটু ঝামেলা, আমার বিয়ে বা বউ বা বাচ্চা এরকম কিছুই নেই। আচ্ছা, মানে বিয়েটা হলো, হওয়ার পরে তো আমাদের বাড়িতে আসলাম, আসার পর ওর অফিস ছিল, ও চলে গেছে 2 দিনের মাথায় আসছে। আসার পরে ছোটখাটো ফ্যামিলি ভাবে যতটুকু করা যায় আর কি ওইভাবে গায়ে হলুদ টলুদ করে টোরে যাই হোক হলো। হওয়ার পরে তো ও যখন আসতো দেখতাম যে একটা নাম্বার থেকে কল আসতো, ছেলেদের নাম দিয়ে সেভ করা, কিন্তু কথা বলার ধরনের তো বোঝা যায় যে কার সাথে কে কিভাবে কথা বললে। এটা তো তো কয়েকদিন আমি এটা আন্দাজ করছি, করার পরে এটা হচ্ছে 1 মাসের মাথায়, 1 মাসে আমি দেখছি, দেখার পরে 1 মাসের মাথায় হচ্ছে যে একদিন এরকম ফোন আসছে, পরে আমি স্পিকার বাড়াই দিছি যে কে কথা বলে, যদি ফ্রেন্ড হয় বা ছেলে হয় তো স্পিকারে কথা বলতে তো সমস্যা নেই। তো তখন শুনতেছি যে ওইটা ওর ওয়াইফ, মানে ওর বাড়িতে বউ আছে। কিভাবে বুঝলেন? বিবাহিত, ওই যে ওর বউর সাথে কথা বলতেছে। তখন মানে আমি তো ওকে বাধ্য করছি যে কে ফোন দিছে, তুমি স্পিকারে কথা বলো, ওই মেয়েটা যেভাবে কথা বলবে ওর তো ওইভাবেই কথা বলতে হবে, শুনতে হবে। মেয়ে যে শুনতেছে তুমি কি করতেছো, কোথায় আসছো, খাইছো নাকি, একটা হাজবেন্ড ওয়াইফ যেভাবে কথা বলে ওইভাবে ফোন রাখলো। তারপর আমি বললাম যে মানে আমি তো একদম পুরা হতভম্ব হয়ে গেছি যে আমি কি করলাম, একবার তো লাইফে একটা অঘটন ঘটলো, আবার আমি জানি না শুনে এরকম একটা ছেলেকে বিয়ে করলাম। আমি কি আমার তো বেবি ছিল না, আমি ডিভোর্সে ছিলাম, কিন্তু আমি কি চাইলে একটা ভালো ফ্যামিলির ছেলেকে বিয়ে করতে পারতাম না? তখন কিন্তু ওর ওইরকম চাকরিও ছিল না, মানে চাকরি ছিল টেম্পোরারি এরকম আর কি। আমি কিছুই ভাবি না, আমি শুধু ভাবছি যে আমার মার ঘাট থেকে বোঝা নামাতে হবে, শুধু এইটাই ভাবছি, নিজেকে নিয়ে কখনোই ভাবিনি। শুনলাম সবকিছু কেন কিভাবে বিয়ে হয়েছে না হয়েছে। তো ও বলল যে তখন তো সে আমার হাজবেন্ড, তখন সে বললো কি যে ওকে মানে ওর যে প্রথম বউ, ওর প্রথম বউ আবার ওর থেকে 15 বছরের বড়। ওকে ওকে, ওর সাথে জোরপূর্বক মানে দুলাভাই বিয়ে দিয়েছে, নয়তো ওর বোনকে ছেড়ে দিবে এই টাইপের কিছু একটা কথা বলে বিয়ে দিয়েছে। তো ওর সাথে ওর বড় মানে ওর প্রথম ওয়াইফের সাথে ভালো সম্পর্ক ছিল না। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা এফএম এর আরো একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনারা জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানের ভিডিওগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/iloveDhakaFM, ILOVE love DHAKAFM। চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, জীবন গল্প।